দর্শক, স্বাগত 24 ঘন্টায়, সাথে আছে আমি জাকারিয়া কাজল। আমাদের আজকের বিষয় প্রসঙ্গ পোশাক খাত, আর আমার সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন তিনজন অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, আছেন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ, এবং আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। আপনাদের সবাইকে স্বাগত। বিষয়টা যেহেতু পোশাক খাত নিয়ে, আমি প্রথমেই বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ার আলম চৌধুরী পারভেজ আপনার কাছে যাচ্ছি। পোশাক খাত নিয়ে যে কথাটি বলা হচ্ছে, যে পোশাক খাত আমাদেরকে বলা হয় যে রপ্তানির অন্যতম শীর্ষ স্থান দখলকারী, পোশাক খাত কর্মসংস্থান সৃষ্টি করেছে, আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এটা হচ্ছে সাধারণভাবে একটা এবং কথাটা সত্য যে কর্মসংস্থানে বিরাট ভূমিকা রেখেছে। এখন যে প্রশ্নটা আসছে যে পোশাক খাতে আমরা যেটা বলা হচ্ছে রপ্তানি আয়, ওই আয়ের অঙ্কটি নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে, যে আমরা যেটা বলছি ভ্যালু এডিশন কতটুকু। আপনি যদি বলে শুরু করেন, পরে আমরা অন্যদের কাছ থেকে যাব। ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে জিনিসটা আসলে এইভাবে শুরু করা উচিত যে বাংলাদেশের স্ট্রেংথটা কি এখন পৃথিবী জোড়া। বাংলাদেশের স্ট্রেংথ কিন্তু কাট অ্যান্ড সু, এটা এক কথা যদি আমাকে বলতে হয়, তার মানে গার্মেন্টস হলো বাংলাদেশের স্ট্রেংথ। এবং এই গার্মেন্টসে এক্সপোর্ট ফিগার 24.5 বিলিয়ন এই বছর হয়েছে, ইটস ট্রু। এবং এটার সাথে যে ডাইরেক্টলি যে এমপ্লয়মেন্ট 40 লক্ষ, দ্যাট ইজ আমার মনে হয় যে মোর ইম্পর্টেন্ট দেন দিস আমার কাছে। এখন এটাকে নানানভাবে যদি আপনি দেখেন, ইকোনমিতে এই যে 40 লক্ষ সেলফ সাফিসিয়েন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, সোসাইটিতে একটা মেজর ইম্প্যাক্ট আসছে, যে মহিলারা কর্মসংস্থানে হয়েছে। এই যে না আপনাকে এইগুলি সবকিছু মিলেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই সেক্টরটার ইম্পর্টেন্সটা কি, বাংলাদেশে কন্ট্রিবিউশন গুলা কি। আজকে এই গার্মেন্টস এর কারণেই কিন্তু বাংলাদেশে মহিলারা ঘর থেকে বের হয়েছে। আজকে দেখবেন আমাদের মেয়েরাও এখন কিন্তু চাকরি করতে চায়। আমি কিন্তু মনে করি এটার কন্ট্রিবিউশন কিন্তু এই গার্মেন্টস এর মেয়েদের উপর থেকে। এবং এটার সাথে সাথে না, আমি আসতেছি আপনার জায়গায়, এটার সাথে সাথে যে জিনিসগুলি হয়েছে, যে এটাকে ঘিরে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু চলে আসছে। আজকে যদি আপনি তাকায় দেখেন, নট অনলি দ্য টেক্সটাইল অর নিটিং ইন্ডাস্ট্রি অর কার্টন ইন্ডাস্ট্রি, অ্যাক্সেসরিজ, এগুলি তো আছেই। ইভেন এ ট্রান্সপোর্টেশন, ইভেন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সবকিছু কিন্তু একে ঘিরেই কিন্তু আমার ইকোনমির অনেক অ্যাক্টিভিটিস। নট অনলি দ্যাট, আজকে যে টিফিন বিক্রি হয়, আজকে যে টিফিন গুলি বিক্রি হচ্ছে, আছে কলা বলেন, বিস্কিট বলেন, বন বলেন, বলেন, এবং এছাড়াও মেয়েদের যে কসমেটিক, দেশের শাড়ি, না আপনাকে কিন্তু এগুলি আমি আপনার কথায় আসতেছি, আমি ওখানে ফেরত আসবো। তার মানেটা হলো যে একে আপনি এইভাবে আপনি দেখতে পারেন। আরেকটা হলো যে মানে এর কারণেই কিন্তু আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে কিন্তু পরিচিতি পেয়েছে। মেড ইন বাংলাদেশ বলতে যেটা বোঝায়, আজকে আপনি যে অহংকার করে আমরা যে বলতেছি যে বাংলাদেশের ইকোনমি আজকে এখানে, আই থিংক দ্যাট দিস ইজ এ কন্ট্রিবিউশন। নাও what I feel, we are not ignoring the importance of garments, but যে জিনিসটা বলতে চাচ্ছি আমি আসতেছি সে জায়গায়। এবার আসেন যে আমি যেটা আপনি বলছেন যে ভ্যালু এডিশন। আজকে যদি ভ্যালু এডিশনের দিকে আমরা তাকাই, let's put it this way, যে টি-শার্ট, নিট বেস, আজকে নিটের এক্সপোর্ট 24.5 বিলিয়নের মধ্যে নিটের এক্সপোর্ট কিন্তু ইট ইজ অলমোস্ট লাইক এ $13 বিলিয়ন। এবং এই যে $13 বিলিয়ন এর ভ্যালু এডিশন কত? বাংলাদেশে কিন্তু 80% ম্যাটেরিয়াল লোকালি ইজ প্রডিউস ওভেনে। হ্যাঁ, আমি একটা একটা করে আসি। তার মানেটা হলো এই 13 বিলিয়ন এবং এই 80%-এরও কিন্তু কিছু অংশ তুলা ফর্মে আমরা ইম্পোর্ট করি।
যদি সেটাও ধরি, দেখা যাচ্ছে যে 65% ভ্যালু এডিশন কিন্তু এখান থেকে হচ্ছে। 65% ভ্যালু এডিশন মিনস ইট ইজ সামওয়্যার লাইক $9 বিলিয়ন। এবার আসি ওভেন, আজকে যে 11.5 or 12 বিলিয়ন ডলারও যদি আমি ধরি ওভেনে দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালুয়েশন, আমি যদি ফেব্রিক্স এর কথা বলি, আচ্ছা ফেব্রিক্স কিন্তু ইট ইজ সামওয়্যার লাইক 30% লোকালি ফেব্রিক্স আসছে। আমরা সেই জায়গাটা অ্যাক্সেসরিজে যদি আসি তাহলে দেখা যাবে যে ইট ইজ অ্যাবাউট 40%। অন্যদের কাছে যেতে হবে। ইয়েস, তার মানেটা হলো 4 × 48 $5 বিলিয়ন, মানে $14 বিলিয়ন আপনি ভ্যালু এডিশন করছেন 24.5 বিলিয়নের মধ্যে। এখন টোটাল বাংলাদেশ এক্সপোর্ট করে হলো $30 বিলিয়ন। তার মধ্যে আমি ধরে নিলাম 24.5 কে আপনি নিতে চাচ্ছেন, আপনি ভ্যালু এডিশন কে আনতে চাচ্ছেন, দেখতে চাচ্ছি $14 বিলিয়ন ফ্রম এ ওয়ান সেক্টর, এবং যেটা আপনার আর কোন সেক্টরে এর ধারে কাছে কিন্তু এখনো কোনো কিছু নাই। হ্যাঁ, এবং এখন আপনি প্রশ্নটা করতে পারেন যে শেষ করতে হবে আপনাকে এই পর্বে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সেটা হলো যে ওভেনে তাহলে অপরচুনিটি আছে কিনা। আমরা সেটাই আমি আসবো, কিন্তু আমি প্রথমে একটু শুনে নিই ওনাদের কাছ থেকে। জনাব আহসান মনসুর, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা দেখানো হচ্ছে আসলে এর মধ্যে একটা অন্যরকম হিসেব আছে। আপনার হিসেবে কি? না, এটা আমাদেরকে জিনিসটাকে বিশ্লেষণ করতে হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে কিভাবে এটা হয়। দুনিয়ার সব দেশে এটা সত্য যে এক্সপোর্টটাকে গ্রস ভ্যালুতে বলা হয়। চায়নাকে যখন আমরা বলি যে এত ট্রিলিয়ন ডলার এক্সপোর্ট করে বা এত শত বিলিয়ন ডলার এক্সপোর্ট করে, সেটা গ্রস ভ্যালু, এটা কিন্তু ভ্যালু এডিশন না। ভ্যালু এডিশন সবসময় একটা সার্টেন প্রপোর্শন হয় এক্সপোর্টের, এবং সেটা যদি আমরা অন্যান্য দেশের আলোকে বিশ্লেষণ করি, যেমন পূর্ব এশিয়াতে কিন্তু 50% কিন্তু একটা খুব বড় রকমের ভ্যালু এডিশন। আমাদের গার্মেন্টের সামগ্রিকভাবে নিট এবং ওভেন দুটো মিলালে পরে ভ্যালু এডিশনটা হয় অন অ্যাভারেজ 50 থেকে 55 এর মধ্যে, এবং সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন কিন্তু খুব একটা উন্নত মানের ভ্যালু এডিশন। এই জন্য যে এখনকার যুগে ম্যানুফ্যাকচারিং যেসব প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট হয়, চায়না থেকেও যদিও হয়, সেখানেও কিন্তু ভ্যালু এডিশন 100% হয় না। না, দ্যাট ইজ ট্রু, বাট এবং হিসাবটা কি একটু এক্সাজারেটেড করা হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। না, এটাকে ওইভাবে দেখলে পরে আমি বলবো যে এটা অবশ্যই গ্রস ভ্যালু এডিশন হচ্ছে এক্সাজারেশন অফ ভ্যালু এডিশন, গ্রস এক্সপোর্ট। কিন্তু গ্রস এক্সপোর্ট আমি যদি বলি চায়না বা ইন্ডিয়া গ্রস এক্সপোর্ট করে 500 বিলিয়ন, আমরা এখন এটাকে বাড়াতে পারি কিনা আরো, যে ব্যাকওয়ার্ড, সেটা তো অবশ্যই, সেটা তো হচ্ছে যে আমি যদি এক্সপোর্ট পারফরমেন্স ভালো করতে পারি, নতুন মার্কেট খুঁজতে পারি, আমরা যদি আমাদের ভ্যালু এডিশনকে আরো বাড়াতে পারি, ইন দ্য সেন্স যে আমরা টেক্সটাইলকে যেটাকে বলা হয় ডিপেন্ডিং অফ দ্য প্রসেস, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে, এটাকে অবশ্যই বাড়াতে পারবো। জনাব রাজিকুজ্জামান রতন, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আপনার অভিমত? এখানে একটা আমরা সিম্পল স্ট্যাটিস্টিক্স এর জায়গায় আসি, যে আমাদের 2013-14-তে রপ্তানি হচ্ছে গার্মেন্টসের $2,449 কোটি, তার মানে আমরা $24.5 বিলিয়ন যে ধরি। আবার গার্মেন্টসের জন্য দ্রব্যাদি আমদানি হয়েছে $1,789 কোটি, মানে $17.8 বিলিয়ন। সেই অর্থে যদি ধরি আমদানি কত করেছি আর রপ্তানি কত করেছি, এটার মাঝখানে কি আছে আমি কতটুকু অ্যাড করলাম, সেটা হলো $660 কোটি, মানে $6.6 বিলিয়ন। এটা পার্সেন্টেজে কিন্তু 36% আসে। দেখানো হচ্ছে এটা। এখন ধরুন এই একদিক থেকে আমার খেয়াল রাখতে হবে আমি আমদানি কত করলাম, রপ্তানি কত করলাম। রপ্তানিকে আপনি যেটা বলেছেন মনসুর সাহেব, যে ঠিকই বলেছেন, যে রপ্তানিকে সবসময় একটা গ্রস ভলিউমে দেখানো হয়, যে এত টাকা আমি রপ্তানি করেছি, কিন্তু আমার কি এটা খেয়াল করবো না এর পেছনে কাঁচামাল কি আমদানি করেছি, ক্যাপিটাল মেশিনারিজ কি আমদানি করেছি, এগুলো যদি হিসাব না করি। একটু কারেকশন করে দিই আমি, স্ট্যাটিস্টিক্সে বলা হয় যে ইনভেস্টমেন্ট গুডস, যেটা ক্যাপিটাল মেশিনারি, এটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। ওটা তো আমি আগামী বিনিয়োগের জন্য এখন সংস্থাপন করব। ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তারপর শুধু দেখেন র ম্যাটেরিয়ালস আর লেবার ক্যাপিটাল, এগুলো দেখতে ঠিক আছে। আমি যদি ইয়ার বেসিস ধরি, আমি ডেপ্রিসিয়েশনটাকেও যদি হিসাবে না আনি, তাহলে এই বছরে আমি গার্মেন্টস সেক্টরের জন্য এত জিনিস আমদানি করেছি, এত পরিমাণ রপ্তানি করেছি, তাহলে সেটার মাইনাস করলে তো আমি বুঝতে পারি যে কত হয়েছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, এখানে আমরা কিন্তু এক্সপোর্টে অনেক এগিয়েছি, এটা ঠিক। এখন আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের আমদানিও বাড়ছে, আমাদের ভ্যালু এডিশনও বাড়ছে,
আমাদের মালিকদের প্রফিটও বাড়ছে। তাহলে কমছে কোথায়? কোথাও না কোথাও একটু কমবে তো, হিসাবে দিয়ে কমছে কি? শ্রমিকদের যা ন্যায্য পাওনা পাওয়ার কথা ছিল সেটা কমছে। ফলে গার্মেন্টসে একদিকে যেমন আমরা বিরাট একটা সম্ভাবনা দেখছি, গার্মেন্ট বাড়ছে এবং আমাদের মালিকরা এবং আমাদের মালিক পক্ষরা, সরকারও বলছেন যে আগামী কিছুদিনের মধ্যে 2021 সালের মধ্যে আমরা $50 বিলিয়ন রপ্তানির জায়গায় চলে যাব। প্রতি বছর যদি $3 বিলিয়ন করে বাড়ে তাহলে $50 বিলিয়নের জায়গায় চলে যাবে। সাথে সাথে আর একটা প্যারামিটার, ভ্যালু অ্যাডটা করে কে? ভ্যালু একটা করে তো শ্রমশক্তি, সেই শ্রমশক্তির দাম তারা কতটুকু পাচ্ছে। এখন যখন আপনি 2013-14 কথা বলে আমি যদি 12-13 ধরি, একটু জনাব পারভেজ, 12-13 এক্সপোর্ট হয়েছে $2151 কোটি। এর মধ্যে আমরা যেটা বলছি কাঁচামাল আমদানি, এটার মধ্যে কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ আসছে না। কাঁচামাল আমদানি হচ্ছে $1697 কোটি। এই হিসাবে নিট রপ্তানি হচ্ছে $454 কোটি। মূল্য সংযোজন 30%, যা মোট রপ্তানির 17%। অর্থাৎ ওই বছরে দেখানো হচ্ছে যে 79% এসছে পোশাক খাত থেকে। এরকম একটা বিষয় আছে। এটা কিন্তু যেটা ডিপ্রিসিয়েশন বা ক্যাপিটাল, আমরা যেটা এখন বলতে পারি যে মানে আমরা গার্মেন্টসকে, আমি একটু শেষ করে পারবো সুবিধা হবে আপনার, আমরা গার্মেন্টস এক্সপোর্টকে ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যারা তাদের বেলায় কি করণীয়, তাদের কতটুকু ইনসেন্টিভ দিয়ে কিভাবে? ভেরি গুড কোশ্চেন। আসলে ইনসেন্টিভ কিন্তু আপনি গার্মেন্টসকে দিচ্ছেন না, আপনি কিন্তু ভুল করতেছেন। ইনসেন্টিভটা যে গভর্নমেন্ট যে বলে না, এটা কিন্তু গভর্নমেন্ট যে 5% ইনসেন্টিভ দিচ্ছে সেটা কিসের জন্য দেওয়া হচ্ছে? সেটা হলো যদি লোকাল সুতা কিনা হয়, সুতা কিনে যদি লোকাল সুতা কিনে সেটা দিয়ে যদি ফেব্রিক্স হয় তাহলেই কিন্তু সে 5% ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে। এটা কেন করা হচ্ছে? কারণ আমার লোকাল যে সুতা, আমার ইম্পোর্টেড সুতার থেকে দাম অনেক বেশি, এবং আমার লোকাল সুতার দাম কিন্তু বেশি হবে, এটাই স্বাভাবিক এখনকার পার্সপেক্টিভে। কেন হবে? এবার আসি। দেখেন, আমি যখন বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, আমি যখন এই তিনটা দেশে কম্পারেটিভ স্টেট অ্যানালাইসিস করি তখন আমি কি দেখি যে চায়নাতে গভর্নমেন্ট কিন্তু নিজেরা ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছে, হোল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গভর্নমেন্টের। দেন গভর্নমেন্ট খালি যে ইনভেস্টমেন্ট করবে তাকে এটা লিজে রেন্ট দিচ্ছে, এবং সে খালি মেশিন ইম্পোর্ট করতেছে, এবং সে মেশিন ইম্পোর্ট করে সেই ইয়ার প্লান্টের মধ্যে সে মেশিন ইনভেস্টমেন্ট করতেছে এবং সে ইমিডিয়েটলি চালাতে পারতেছে। তার ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ অনলি 3 থেকে 4.5%। তার ব্যাংক ইন্টারেস্ট, তাকে বয়লার কিনতে হয় না, তাকে কোনো আলাদা জেনারেটর বসাইতে হয় না, কারণ সে সমস্ত সেন্ট্রাল থেকে এগুলি কিন্তু আসছে। ইভেন তার যে ইটিপি পর্যন্ত তার লাগে না, দিস আর অল সেন্ট্রাল, খালি তার মিটারিং। আজকে যদি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে ওরা একই কাজে কিন্তু এখন ওরা শুরু করেছে। ইভেন যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে, সমস্ত ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যালি ইন্টারেস্ট রেট হলো ওদের 8% হলো ম্যাক্সিমাম। শেষ করতে হবে আমাকে এই পর্বে, বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, একটু শেষ করে আপনি বলুন, 30 সেকেন্ড সময় আছে। 8% ইন্টারেস্ট রেট, ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট করে দিচ্ছে, এবং কেউ যদি নিজে করে উইথ এ ভেরি নমিনাল প্রাইসে তাকে ল্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে। ইলেকট্রিক কানেকশন সরকারে কিন্তু ওদেরকে ডাইরেক্টলি কিন্তু সাপোর্ট দিচ্ছে। আসি আমি বাংলাদেশে, বাংলাদেশে দেখা যাচ্ছে যে হোল জায়গা আপনাকে কিনতে হচ্ছে, হোল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং থেকে আরম্ভ করে সবকিছু আপনাকে করতে হচ্ছে, গ্যাস লাইন আপনাকে, পুরা পাওয়ার সেক্টর আপনাকে, বয়লার থেকে আরম্ভ করে ইটিপি সমস্ত কিছু কিন্তু আপনাকে করতে হচ্ছে। ইন্টারেস্ট রেট দে টক অ্যাবাউট 14 to 15%, প্র্যাকটিক্যালি ইট ইজ 18%, এটা চার্জেস নিয়ে 18%। আমরা আসবো বিরতির পরে বিষয়টি নিয়ে আলোচনা করতে। আমি এটাই চাচ্ছি যে আমাদের লোকাল যারা তাদের কিভাবে আমরা হেল্প করতে পারি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।